ডিসমেনোরিয়া। তো গাইনিকোলজির সেকেন্ড ক্লাস ডিসমেনোরিয়া। তো ডিসমেনোরিয়া বোঝার আগে আমাদের কিছু বেসিক টপিক বুঝতে হবে। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা আলোচনা করব স্ত্রীদের জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যানাটমি নিয়ে। তারপরে আমরা এখানে আলোচনা করব ওভারির মধ্যে যে বিভিন্ন স্টেজে ফলিকুলগুলো ডেভেলপ হয়, মানে একটা ডিম তৈরি হয়, সেই ডিম তৈরির বিভিন্ন ধাপগুলো, আর এটাকে বলা হয় হাইপোথ্যালামো ওভারিয়ান অ্যাক্সিস। তো সেটাও এর মধ্যে ডিসকাশনের মধ্যে আসবে। তো এই তিনটা বিষয় আগে এক এক করে ডিসকাশন হবে, তারপরে এদের মধ্যে রিলেশন কি সেটা বোঝানো হবে। ওকে, আমরা এক এক করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। প্রথমে স্টার্ট করছি স্ত্রীদের জননতন্ত্র দিয়ে। এটা হলো স্ত্রীদের জননতন্ত্র। স্ত্রীদের জননতন্ত্রে মোট 4টি অঙ্গ রয়েছে। ফার্স্ট, এটাকে বলা হয় যোনিপথ বা ভেজাইনা। ফোন এসছে, ফোন কেটে দে, সজাগ থাকতে হবে। স্ত্রী জননতন্ত্রের, এটা হলো স্ত্রীদের জননতন্ত্র। জননতন্ত্রের মধ্যে 4টি অর্গান রয়েছে। নাম্বার 1, এটাকে বলা হয় ভেজাইনা বা যোনিপথ। নাম্বার 2, এটাকে বলা হয় ইউটেরাস বা জরায়ু। আর এই যে দুটো নালীর মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই দুটোকে বলা হয় ফেলোপিয়ান টিউব। আর এই যে এই দুটোকে বলা হয় ওভারি, ওকে, বা ডিম্বাশয়। এখন আবার এগুলোর আবার কতগুলো পার্টস আছে। আমরা প্রথমে এই ইউটেরাস বা জরায়ুর 3টা পার্ট হয়, সেগুলো কি কি দেখুন। এই যে যেখান থেকে ফেলোপিয়ান টিউব দুটো বেরিয়ে যাচ্ছে, এই দুটোকে যদি আমরা কানেক্ট করি, তাহলে এর ওপরের অংশটা, এটাকে বলা হয় ইউটেরাসের ফান্ডাস। ফান্ডাস, FUNDUS, ওকে। আচ্ছা, এটাকে বলা হয় ইউটেরাসের বডি। বডি বা দেহ। বডি আবার এই যে দেখুন ইউটেরাসের এই জায়গাটা দেখা যাচ্ছে না, এই যে ভাঁজটা এখানে কোমরের মতো, এর নিচের অংশটা, এই জায়গাটাকে বলা হয় ইউটেরাসের জরায়ুর কণ্ঠ বা ইউটেরাইন সার্ভিক্স, ওকে, এটাকে বলা হলো সার্ভিক্স। তাহলে পুরো ইউটেরাস বা জরায়ুর 3টা অংশ, সবচেয়ে উপরেরটা ফান্ডাস, মাঝেরটা বডি, আর এই নিচের অংশটাকে বলা হয় সার্ভিক্স বা কণ্ঠ। আর এই যে দেখুন সার্ভিক্সের নিচের এই জায়গাটা, এটা হলো ভেজাইনা বা যোনিপথ। এখন আমরা আসি এই দিকের স্ট্রাকচারগুলো। দেখুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হলো পুরো এই যে নালীর মতো স্ট্রাকচার, এটাকে বলা হয় ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব। এর আবার 4টি অংশ রয়েছে। ফেলোপিয়ান টিউবের একটা অংশ যেটা জরায়ুর ভেতরেই থাকে, মানে জরায়ুর যে মাসেল দেখতে পাচ্ছেন, এটা হলো জরায়ুর মাংসপেশি। তো ফেলোপিয়ান টিউবের একটা অংশ জরায়ুর মাংসপেশির মধ্যেই থাকে, মানে এই জায়গাটাকে বলা হয় ফেলোপিয়ান টিউবের ইন্ট্রামিউরাল পার্ট। ইন্ট্রামিউরাল। এবারে এখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত, এটাকে বলা হয় ইস্থমাস। এটাকে বলা হয় ইস্থমাস। এবারে ইস্থমাসের পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই জায়গাটা বলা হয় এম্পালা, ওকে। আর এই যে ফানেলের মতো স্ট্রাকচার, যেটা ফানেলের মতো দেখতে, এটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। তাহলে আমরা কি শিখলাম? ফেলোপিয়ান টিউবের 4টি অংশ, ইন্ট্রামিউরাল পার্ট, তারপরে ইস্থমাস, তারপরে এম্পালা, এবং সর্বশেষ ইনফান্ডিবুলাম। ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউবের 4টি অংশ হলো, এটা হলো ইউটেরাসের। আর এই যে গোল মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই দুটো হলো ওভারি। তাহলে স্ত্রী জননতন্ত্র কি কি নিয়ে গঠিত? খুব সহজভাবে বললে, 1 যোনিপথ, 2 ইউটেরাস, 2 ইউটেরাইন টিউব মানে ফেলোপিয়ান টিউব, এবং 2 ওভারি বা ডিম্বাশয়, ওকে। তো এই হলো আমাদের স্ত্রী জননতন্ত্রের খুব সংক্ষিপ্ত অ্যানাটমি। এবার আমরা আসবো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এইটা কি? এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এটা আমাদের ব্রেইন বা মস্তিষ্ক। আমাদের ব্রেইনের মধ্যে ভেতর দিকে একটা অংশ রয়েছে, যেটার নাম হলো হাইপোথ্যালামাস। সেটাকে বাইরে থেকে দৃশ্যমান নয়। তো এইখানে একটা অংশ রয়েছে যেটা নাম হলো হাইপোথ্যালামাস, ওকে।
আর হাইপোথ্যালামাসের ঠিক নিচে আরেকটা, হাইপোথ্যালামাসের ঠিক নিচে মানে যেটাকে আমরা এখানে বের করে দেখিয়েছি, হাইপোথ্যালামাসের ঠিক নিচে একটা হরমোন গ্রন্থি থাকে যার নাম হলো পিটুইটারি। সো হাইপোথ্যালামাস এরকম জায়গায়, তার ঠিক নিচে থাকে কি পিটুইটারি। এটা হলো এটা দিয়ে আমরা পিটুইটারিকে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এটা হলো পিটুইটারি। আর পিটুইটারির নিচে এটা হলো ওভারি। এই যে ওভারি স্ত্রীদের, সেই ওভারি হলো এখানে। আচ্ছা, এদের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে, এদের মধ্যে হরমোনাল বা কেমিক্যাল সম্পর্ক রয়েছে বলে আমরা এদেরকে পরপর দেখিয়েছি। কিরকম ভাবে সম্পর্ক রয়েছে দেখুন। এই যে আমরা এখানে দেখানো হয়েছে, এটা কি ব্রেনের একটা ক্ষুদ্র অংশ যাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে একটা বিশেষ হরমোন নিঃসৃত হয় যার নাম হলো GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন শুধুমাত্র পিটুইটারির গ্রন্থের উপর কাজ করে। মানে এই যে এটা হলো পিটুইটারি, হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারি, এই তিনটা অঙ্গ একে অপরের সাথে সংযোগ স্থাপন করে, সেই জন্য আমরা এদেরকে পরপর দেখিয়েছি। ওকে, সো এখানে হাইপোথ্যালামাস একটা বিশেষ হরমোন ক্ষরণ করে যার নাম হলো কি GnRH। এই GnRH কাজ করে কার উপরে? পিটুইটারির উপরে। ওকে, এটা পিটুইটারির উপরে যখন কাজ করবে, এটা পিটুইটারির থেকে আবার দুটো হরমোন ক্ষরণ করাবে। মানে ও নিজে একটা হরমোন GnRH, সেটা যখন পিটুইটারির উপরে এসে পড়বে তখন পিটুইটারি থেকে দুটো হরমোন ক্ষরণ হবে। কি কি? এই যে দুটো FSH এবং LH, এই দুটো হরমোনের নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। ওকে, তাহলে এখান থেকে পিটুইটারিকে দুটো হরমোন ক্ষরিত, এই দুটো হরমোন আবার ওভারির উপরে কাজ করবে। তার মানে আমরা কি শিখলাম? যে হাইপোথ্যালামাস সংকেত দেয় কাকে? পিটুইটারিকে। পিটুইটারি সংকেত দেয় কাকে? ওভারিকে। ওভারি আবার সংকেত দিতে পারবে উল্টো দিকে। এটাকে নেগেটিভ বা ফিডব্যাক মেকানিজম বলা হয়। সে নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। সেটা কি বলা হয়? ফিডব্যাক মেকানিজম। যদি নিচ থেকে ওপরে সংকেত যায়, এটা ওপর থেকে সংকেত তো নিচে নামেই, এটা স্বাভাবিক। ওভারি থেকে আবার দুটো হরমোন ক্ষরিত হয়, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই দুটো হরমোন যখন ক্ষরণ হবে, এই দুটো হরমোন আবার ওপরে পিটুইটারিকে এবং এজ ওয়েল এজ হাইপোথ্যালামাসকে সংকেত দিতে পারবে। তো এগুলোর মধ্যে রিলেশন আরো ডিটেল আমরা পড়বো এইখানে এসে। ওকে, এটাকে কি বলা হয়? এই হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি, পিটুইটারি থেকে ওভারি, এরা যে সংযোগ স্থাপন করছে, এই সংযোগটাকে বলা হয় হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস। ওকে, মেডিকেল টাইমে আমরা বলি হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল ওভারিয়ান এক্সিস। সেটা একটু কঠিন, সহজ ভাষায় বললে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস। এক্সিস মানে অক্ষ, মানে একেবারে সাথে সংযোগ। ওকে, বেশ। তো এখানে আমাদের এটা শেষ হলো। এবার একটা নারী শিশু যখন জন্ম নেয়, সে জন্মের সাথে সাথে তার দুটো ওভারিতে ফলিকল নিয়ে জন্ম নেয়। সে ভবিষ্যতে বাচ্চার জন্ম দেবে বলে ফলিকল নিয়ে জন্ম নেয় একটা নারী শিশু। তো এক একটা ওভারিতে কয়েক লক্ষ ফলিকল সে নিয়ে জন্মগ্রহণ করে। যখন বয়স বৃদ্ধির সাথে সাথে বয়সন্ধিকাল পেরিয়ে যখন সেটা স্ত্রীতে পরিণত হয়, একটা নারী শিশু যখন স্ত্রীতে পরিণত হয়, তখন তার কি হয়? প্রথম মেনস্ট্রুয়েশন আসে, মাসিক আসে, তারপরে তারা যৌন জীবনে প্রবেশ করে। তো যখন যৌন জীবনে প্রবেশ করে, ফার্স্ট মেনস্ট্রুয়েশন যখন হয়, তখন সেটাকে বলা হয় মেনার্কি। ওকে, সো মেনার্কির সাথে সাথে তার ওভারির মধ্যে পরিবর্তন চলে আসে। সো একটা স্ত্রীদের ওভারিতে সাইক্লিক্যালি মানে প্রত্যেক মাসে মাসে কিরকম ভাবে পরিবর্তন আসে সেটাই আমরা ডিসকাস করবো আগে। ওকে, তো প্রথম কথা হলো, এই যে ছোট ছোট আমরা ডটস দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ফলিকল। হ্যাঁ, এই ছোট ছোট ওভারির মধ্যে ছোট ছোট ডিমগুলো নিয়ে কিন্তু একটা নারী শিশু জন্মগ্রহণ করে। যখন এই ডিমগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোনের সংস্পর্শে আসে, কোন হরমোন বললাম? ফলিকল স্টিমুলেটিং হরমোন, FSH। এই হরমোন, এর নামটাই তো ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে ফলিকলকে স্টিমুলেট করে, ফলিকলকে উদ্দীপিত করে যে হরমোন, তাকে বলা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আমরা এক্ষুনি দেখলাম কোথা থেকে খরিত হয়? পিটুইটারি থেকে। পিটুইটারিতে খরিত হয়। তো পিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন খরিত হলে সেই হরমোন এই যে ওভারির মধ্যে যে ফলিকল রয়েছে না, ফলিকলের মধ্যে প্রথম যেটা স্টেজ, ফার্স্ট স্টেজ প্রাইমোর্ডিয়াল ফলিকল, তার উপরে কাজ করা শুরু করে। প্রাইমোর্ডিয়াল ফলিকলের উপরে যখনই FSH কাজ করা শুরু করবে,
তখনই কিন্তু প্রাইমোর্ডিয়াল ফলিকল এর বৃদ্ধি শুরু হবে, এর গ্রোথ শুরু হবে। প্রাইমোর্ডিয়াল ফলিকল কি হয়ে যাবে? প্রাইমারি ফলিকলে পরিণত হবে। ওকে, আচ্ছা, এবার প্রাইমারি ফলিকলের ভেতরের যে কোষগুলো, প্রাইমারি ফলিকলের ভেতরের কোষগুলোকে বলা হয় গ্রানিউলোসা কোষ। আমি একটা ছবি এখানে দেখাতে পারি। এই যে এই ছবিটা দেখুন, আগের দিন আলোচনা করেছিলাম যে এটা হলো একটা ফলিকল। হ্যাঁ, ফলিকলের মধ্যে এটা হলো ডিম, আর বাকি কোষগুলো এর কোষপুঞ্জের সাথে থাকে। তো এই ডিমটার আশপাশে যে কোষগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় গ্রানিউলোসা কোষ। আর এই যে বাইরের যে কোষগুলো দেখতে পাচ্ছি দেখুন ব্যান্ডের মতো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় থেকা কোষ। তো এই ভিতরকার কোষগুলো মানে গ্রানুলোসা কোষগুলো একটা বিশেষ হরমোন তৈরি করতে পারে, তার নাম হলো ইস্ট্রোজেন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। এরাই হচ্ছে ইস্ট্রোজেন হরমোন তৈরি করতে পারে। আর এখান থেকে যে ইস্ট্রোজেন হরমোন তৈরি হবে, ওই হরমোনটাই এই ফলিকলটাকে আবার আরো গ্রোথ করবে। এই হরমোনের আরো অন্য কাজ আছে। এই হরমোনটার উদ্দেশ্য এখানেই শুধু না, এই ফলিকলটার গ্রোথ কে করে? ফলিকলটা বেড়ে উঠতে সাহায্য করে। ফলিকলটা বেড়ে উঠতে সাহায্য করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা উপর থেকে ব্রেন থেকে আসছে, পিটুইটারি থেকে আসছে। সবচেয়ে উপরে হাইপোথ্যালামাস, তার নিচে পিটুইটারি, তার নিচে ওভারি তো পেটে। আর পিটুইটারি থেকে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন নিচে নামছে, ওই হরমোনটা এই ফলিকলটাকে গ্রোথ করে, ফলিকলটাকে বাড়ায়। বোঝা গেছে? বেশ, তাহলে এই ফলিকলটার বৃদ্ধি করছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই যে এবার এই যে ফলিকলটাকে ছোট করে দেখিয়েছি এখানে, ওইটাই এখানে। তাহলে ভেতরের কোষগুলো কি নাম? গ্রানুলোসা কোষ। আর বাইরের কোষগুলো কি নাম? থেকা কোষ। কোন কোষ থেকে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে? ভেতরের কোষগুলো থেকে, মানে গ্রানুলোসা কোষ থেকে। আচ্ছা, এই ফলিকলটাকে ছোট থেকে বড় কে করলো? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল এই ছোট থেকে একে বড় করলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, একে ছোট থেকে বড় করলো। এবার এটা থেকে আরো বড় হবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন দ্বারাই হবে। কিন্তু এখন সংখ্যা হচ্ছে কি, এই ছোট থেকে যখন বড় হবে তখন ওর সাইজটা বেড়ে যাচ্ছে, তাহলে ভিতরে গ্রানুলোসা সেলের পরিমাণ বেড়ে যাবে না? ভিতরে যে গ্রানুলোসা কোষগুলো রয়েছে সেগুলো তো বিভাজিত হবে। তাহলে যখন ফলিকলটা ছোট থেকে বড় হবে তখন ভিতরে গ্রানুলোসা কোষ আরো বেড়ে যাবে। তার মানে কি বাড়বে? ইস্ট্রোজেন বাড়বে। বাড়বে কিনা? এই কোষটা এখন কি, এটা এখন কি ফলিকল? সেকেন্ডারি ফলিকল। প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে প্রাইমারি ফলিকল হলো, প্রাইমারি থেকে সেকেন্ডারি ফলিকল হলো, সেকেন্ডারি থেকে আর্লি টার্সিয়ারি ফলিকল হবে। তখন কিন্তু ফলিকলটার সাইজ আরো বাড়বে, ভিতরে গ্রানুলোসা সেল আরো বাড়বে, ইস্ট্রোজেন প্রোডাকশন বাড়বে। তার মানে এখানে ইস্ট্রোজেন কিন্তু আরো বেশি। ওকে, আচ্ছা, এরপরে আর্লি টার্সিয়ারি ফলিকল কিসে পরিণত হবে? আর্টেরিক ফলিকল। আর্টেরিক ফলিকলে পরিণত হবে। আর্টেরিক ফলিকল কি করবে? এখানে আরো গ্রানুলোসার পরিমাণ আরো বেশি, এখানে ইস্ট্রোজেন আরো বেশি হবে। ওকে, এরপরে আর্টেরিক ফলিকল কিসে পরিণত হবে? প্রি ওভুলেটরি ফলিকল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় গ্রাফিয়ান ফলিকল, সবচেয়ে বড় সাইজ। মানে একেবারে এখানে এটা ডিম্বাণুটা এটা, আর বাইরে বিশাল বড় একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। এটা একদম তরল পূর্ণ থলি, একটা তরল এটা ভর্তি। তো এই যে তরল পূর্ণ বিশাল বড় ফলিকল, এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, সবচেয়ে বড়। মানে এটা ডিম্বপাত করার জন্য রেডি হয়ে গেছে। এখানে যে ডিম্বাণুটা আছে এটাকে এই ওভারির বাইরে বের করতে হবে, সেটাকে বলা হয় ডিম্বপাত। তাহলে এই ফলিকলটা কি হবে? এরপরে চলে আসবে একদম ওভারির ধারে চলে আসবে, এসে এটা ফেটে যাবে। ফেটে গিয়ে দেখো এই যে ডিম্বাণুটা বেরিয়ে গেছে, এই যে এখান থেকে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে গেছে, এটা ওভারির বাইরে বেরিয়ে গেছে। এটাই তো উদ্দেশ্য, একটা ডিম্বাণু তৈরি করে তাকে ওভারির বাইরে বের করতে হবে, তবেই তো সেটা শুক্রাণুর সাথে মিলিত হতে পারবে। উদ্দেশ্য তো এটাই। তাহলে এই যে উদ্দেশ্যটা পূরণ হলো কোথা থেকে? একদম প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে। তো প্রাইমোর্ডিয়াল ফলিকলকে ধীরে ধীরে বাড়াতে এই যে গ্রাফিয়ান ফলিকল অব্দি নিয়ে আসে কে? গ্রাফিয়ান ফলিকল অব্দি নিয়ে আসে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওর নামই ওই জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন, কারণ ফলিকলকে বাড়ায় ওর কাজটাই ওটা। রাইট? বেশ, যখন ফলিকল আবার সাইজে বাড়ছে তখন এর সাথে সাথে কি বাড়ছে? ইস্ট্রোজেনও বাড়ছে। কারণ ফলিকলটা সাইজ বড়, ভিতরে গ্রানুলোসা সেলও বেশি, গ্রানুলোসা সেল বেশি মানে ইস্ট্রোজেন বেশি। তার মানে এই প্রাইমারি ফলিকলের তুলনায় গ্রাফিয়ান ফলিকলের ইস্ট্রোজেন দেওয়ার ক্ষমতা অনেক বেশি। ওকে, এই ইস্ট্রোজেনের একটা ভূমিকা রয়েছে। ইস্ট্রোজেনের দুটো ভূমিকা আমরা ওই ছবিতে এখন আলোচনা করব। যখন ফলিকল বাড়তে বাড়তে গ্রাফিয়ান ফলিকল হবে, সবচেয়ে বড় ফলিকল হবে, তখন এই ফলিকলটার ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করার ক্ষমতা সবচেয়ে বেশি হবে। রাইট? ওকে, এবার
যখন এই ইস্ট্রোজেন ক্ষরণ হবে, তাহলে ইস্ট্রোজেন ক্ষরণটা কিন্তু শুরু হলো কবে থেকে? ডে 1 থেকে। যেদিন থেকে ফলিকল বাড়া শুরু, ডে 1, সেদিন থেকে ফলিকলগুলো বড় হচ্ছে ধীরে ধীরে, আর ফলিকল ভিতরে কি গঠিত হয়? ইস্ট্রোজেন। তার মানে ডে 1 থেকে ডে 14, 14 দিন পর্যন্ত ফলিকল যে বাড়বে, তাতে কি বাড়বে? ইস্ট্রোজেনও বাড়বে কিনা? ইস্ট্রোজেনের ক্ষরণে বাড়বে। ইস্ট্রোজেন যখন এই 14 দিনের ঠিক আগে ইস্ট্রোজেন যখন খুব হাই হয়ে যাবে, তখন সেই ইস্ট্রোজেন একটা প্রভাব ফেলতে পারে এই অ্যাক্সিসের উপরে। এখানে একটা বিশেষ প্রভাব ফেলতে পারে, এখানে একটা প্রভাব ফেলবে, ইউট্রাসের উপর একটা প্রভাব ফেলবে। আমি আগে ইউট্রাসটা নিয়ে আলোচনা করি, তারপরে এটা আলোচনা করছি। ওকে, তো ইস্ট্রোজেন যখন ডে 1 থেকে ডে 14 যাচ্ছে, আমরা প্রত্যেক দিন ইস্ট্রোজেনের পরিমাণ মাত্রা শরীরে বাড়ছে। ইস্ট্রোজেন যখন বাড়বে তখন কি হবে? এই দেখুন, এটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের এই যে ভেতরের লেয়ারটা, এটাকে বলতে হয় এন্ডোমেট্রিয়াম। ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। তো ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামটা কিন্তু বাড়ায় কে? এই ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কাজই হচ্ছে ইউটেরাসের ভেতরে যে এন্ডোমেট্রিয়ামটা সেটাকে বাড়ানো। মানে বাড়ানো মানে কি? বাড়ানো মানে এইখানে একটু ছোট্ট করে ছবি আঁকি। ধরো এইটা, এই দেওয়ালটাকে না, এই জায়গাটাকে আমরা কেটে ধরো এইখানে লিখছি। ওকে, তাহলে দেখতে কিরকম লাগবে? এই দেখো, এই হলো, এটা ইস্ট্রোজেনের দেওয়াল থেকে কেটে আমরা লিখেছি, এইটা হলো ইস্ট্রোজেনের, এটা হচ্ছে মানে ইউটেরাসের দেওয়াল। এটা কি পরিবর্তন হবে? যত ইস্ট্রোজেন ওর মধ্যে আসবে, ইস্ট্রোজেন এর কোষগুলোকে বিভাজিত করবে, বিভাজিত করে থিকনেসটা বাড়াবে। মানে আজকে ডে 1 যদি এরকম থাকে, ডে 2 তে এটা আর একটু বেড়ে গিয়ে এরকম হবে। ডে 2 তে বেড়ে গেল, মানে থিকনেসটা বাড়লো, চওড়ার দিকে বাড়ছে, কোষগুলো বিভাজিত হয়ে চওড়ার দিকে বাড়বে। ওকে, আচ্ছা, তারপরে ডে 4 এ কোষগুলো বিভাজিত এরকম হবে। তা দিন যত যাবে তত বেশি ইস্ট্রোজেনের মাত্রা বাড়বে। আর ওই ইস্ট্রোজেন কি করে? জরায়ুর ভেতরের যে ভেতরের লেয়ারটা, সবচেয়ে ভেতরেরটা, সেটাকে বলতে হয় এন্ডোমেট্রিয়াম। ওই এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা বাড়ায়, এন্ডোমেট্রিয়ামটাকে পুরু করে, রাইট? যত বেশি পুরু হবে তখন কি হবে? যখন ডে 14 আমরা, তখন এটা সবচেয়ে বেশি পুরু হয়, মানে এটা আরো লেয়ারের সাথে যুক্ত হয়ে যাবে, ইস্ট্রোজেনকে বাড়িয়ে বাড়িয়ে পুরু করে তুলবে। অ্যাডমিট করে নিই সবাইকে যদি কেউ জয়েন করতে চায়। হ্যাঁ, অ্যাডমিট করে নিই যেগুলো জয়েন করতে যাচ্ছে। ওকে, তাহলে কি হচ্ছে? আমরা আগে কি দেখেছিলাম? এখানে এন্ডোমেট্রিয়াম ছিল না, এখন বাড়তে 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 ওই এন্ডোমেট্রিয়ামটা কি হচ্ছে? চওড়া হয়ে গেছে, পুরু হয়ে গেছে। ওকে, কে করলো এটা? ইস্ট্রোজেন। এইবার আমরা কি আলোচনা করলাম? যে ডে 1 থেকে ডে 14 ইস্ট্রোজেনের মাত্রা বাড়ছে। ইস্ট্রোজেনের মাত্রা যখন খুব হাই হয়ে যাবে, তখন সেই ইস্ট্রোজেন এই অ্যাক্সিসের উপর একটা প্রভাব ফেলবে। ইস্ট্রোজেন কোথা থেকে বেরোচ্ছে? ওভারি থেকে। ইস্ট্রোজেন বেরোচ্ছে ওভারি থেকে। আমরা আগে আলোচনা করেছি কি, যে হাইপোথ্যালামাস পিটুইটারির উপর প্রভাব ফেলে, পিটুইটারি ওভারির উপর প্রভাব ফেলে। কিভাবে ফেলে আমরা আলোচনা করে ফেলেছি। এখন প্রশ্ন হলো, এই ওভারি থেকে যে ইস্ট্রোজেন বের হচ্ছে, এই ইস্ট্রোজেন আবার নেগেটিভ ফিডব্যাক দিতে পারে কার উপরে? এই যে পিটুইটারির উপরে, এবং শুধু এখানেই নয়, জিএনআরএইচ মানে এর উপরেও, হাইপোথ্যালামাসের উপরেও। তো আমরা যদি শুধুমাত্র হাইপোথ্যালামাস নিয়ে আলোচনা করি, ধরেন আমরা হাইপোথ্যালামাসের উপরে প্রভাব ফেলছি, এর আলোচনা করব। এখানে কি নেগেটিভ ফিডব্যাক দেবে? কিরকম? এখান থেকে যে জিএনআরএইচ সিক্রেশন হচ্ছিল, ইস্ট্রোজেন যখন বেড়ে যাবে তখন এই জিএনআরএইচ সিক্রেশনটার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। মানে এই বিষয়টা একটু জটিল, তারপর আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরো এরকম, যে এটা হচ্ছে জিএনআরএইচ ক্ষরণ করার মাত্রা, মানে এই জিএনআরএইচ ক্ষরণ হলো 2 মিনিট পরে আরেকবার হলো, 2 মিনিট পরে আরেকবার হলো, 2 মিনিট পরে আরেকবার হলো, এইভাবে জিএনআরএইচ ক্ষরণ হচ্ছে। এখান থেকে জিএনআরএইচ ক্ষরণ হয়ে পিটুইটারির উপরে কাজ করছে, এইটা একটা মাত্রা। আর এখান থেকে যখন ইস্ট্রোজেন যখন এখানে সিগন্যাল দেয়, তখন পরিবর্তনটা কি হয় সেটা বুঝতে হবে। ওকে, ইস্ট্রোজেন যখন এখানে সিগন্যাল দেবে তখন পরিবর্তনটা হবে এরকম, এই জিএনআরএইচ, আবার জিএনআরএইচ, আবার জিএনআরএইচ, আবার জিএনআরএইচ, আবার জিএনআরএইচ, আবার জিএনআরএইচ। মানে কি, জিএনআরএইচটা ক্ষরণ হবে ঠিকই, পরিমাণটা একই, কিন্তু ঘন ঘন হবে। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া। মানে জিএনআরএইচ ঘন 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 সিগন্যাল দেবে। ওকে, তো জিএনআরএইচ যখন ঘন ঘন সিগন্যাল দেবে, এর ফ্রিকোয়েন্সি যখন বেড়ে যাবে, তখন এই যে হরমোন দুটো মানে এফএসএইচ আর এলএইচ, এই দুটোর মাত্রা কিন্তু এরকম ভাবে থাকবে না, এই দুটোর মাত্রা চেঞ্জ হবে।
এই এফএসএইচ আর এলএইচ এই দুটো মাত্রা চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? এই সময় কি হবে, এফএসএইচ এর মাত্রা কমে যাবে, এফএসএইচ কম আর এলএইচ এর মাত্রা বেড়ে যাবে, রাইট? এটা 14 নম্বর দিনে কথা বলছি। 14 নম্বর দিনে তো ফলিকলটা সবচেয়ে বড়, ফলিকলটা সবচেয়ে বড়, আর ফলিকলটা সবচেয়ে বড় সবচেয়ে বেশি ইস্ট্রোজেন হবে। আর যখন ইস্ট্রোজেন খুব বেশি মাত্রায় হয়ে যাবে তখন এটা উপরে গিয়ে সিগন্যাল দেবে ব্রেইনে যে আপনি জিএনআরএইচটা দ্রুত দেন, ঘন ঘন দিন। তাহলে কি হবে, পিটুইটারি তখন এফএসএইচটা কম ক্ষরণ করবে কিন্তু এলএইচটা বেশি করবে, রাইট? আর এফএসএইচ যখন কম হবে, এলএইচ যখন বেশি হবে, অতিরিক্ত এলএইচ হাই হয়ে যাবে, তখন সেই ঘটনাটাকে বলা হয় এলএইচ সার্চ। কি বললাম? এলএইচ সার্চ। তো অতিরিক্ত মাত্রা এলএইচ ক্ষরণ হয় আর তখনই হচ্ছে এই যে গ্রাফিন ফলিকলটা ফেটে গিয়ে এখান থেকে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে যায়। মানে এই যে ফলিকলটা ধীরে ধীরে বাড়তে 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 একসঙ্গে ফেটে যাচ্ছে, এটা ফাটার কারণ কি? এটা কে ফাটায়? এটা ফেটায় হচ্ছে এই এলএইচ। এলএইচ শুধু না, এলএইচ এর উচ্চ মাত্রা। আর উচ্চ মাত্রা কিভাবে তৈরি হচ্ছে? সেই ইস্ট্রোজেনের জন্য। মানে এখান থেকে তো ইস্ট্রোজেন বেরোচ্ছে, ফলিকলগুলো থেকে তো বেরোচ্ছে, ফলিকলই গিয়ে খবর দেয় ব্রেইনে যে আমি এখন বড় ফলিকল হয়ে গেছি, হ্যাঁ আপনি এখন এলএইচটা বাড়ান। এলএইচ যখন বৃদ্ধি পাবে তখন হঠাৎ করে ফলিকলটা ফেটে যাবে। আর ফলিকলটা ফেটে গেলে এখানে কি হবে, ডিম্বাণুটা নিঃসরণ হবে, মানে ডিম্বপাত ঘটবে, ওভুলেশন ঘটবে। তো এটা হচ্ছে ওভুলেশনের প্রসেস। আচ্ছা, এবারে যখন এখানে ওভুলেশন হয়ে যাবে তখন এই ওভুলেশন হওয়ার পরে ডিম্বাণুটা তো থাকে ভেতরে, হ্যাঁ ডিম্বাণুটা যখন বেরিয়ে চলে আসবে, ডিম্বাণু ছাড়া বাকি যে অংশটা, মানে ফলিকলের ভেতরে ডিম্বাণুটা ছিল, বাকি কিন্তু মেলাস কোষ ছিল, ওই ডিম্বাণুটা বাদ দিয়ে বাকি যে কোষগুলো থাকে সেগুলো কিন্তু ওখানে থেকে যায় ওভারের ভেতরে। এটা কি করবে এবার, এইটা হলুদ রঙের একটা বস্তুতে পরিণত হবে, ঠিক আছে? আর এই হলুদ রঙের বস্তুর নাম কি? কর্পাস লিউটিয়াম। হলুদ রঙের বস্তুটার নাম কি? কর্পাস লিউটিয়াম। তাহলে এটা কর্পাস লিউটিয়াম গঠন হয়ে যাবে। আচ্ছা, এখানে কর্পাস কথা হচ্ছে কি, মানে বডি, একটা বস্তু, আর লিউটিয়াম মানে হলুদ। তার মানে একটা ওভারিয়ান ফলিকলের ভেতর থেকে ফলিকলের ভেতর থেকে যখন এগটা বেরিয়ে ডিমটা বেরিয়ে যায়, তখন যে খলসটা পড়ে থাকে সেটা কিসে পরিণত হয়? কর্পাস লিউটিয়ামে। কথার মধ্যে আছে কর্পাস লিউটিয়াম। তো এই কর্পাস লিউটিয়াম একটা হলুদ রঙের বস্তু, আর ওই লিউটিয়াম কথা অর্থই হচ্ছে হলুদ রঙের বস্তু। একে হলুদ রঙের হলুদ রঙের করে কিন্তু আবার ওই এলএইচ। তার মানে যখন 14 নম্বর দিন হয় তখন তো এলএইচটা সার্চ হয়ে যায়, মানে এলএইচটা অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। এই অতিরিক্ত এলএইচ তো ওই ডিমটাকে ফাটায়, অতিরিক্ত এলএইচ ডিমটাকে ফাটালো, প্লাস ওই অতিরিক্ত এলএইচ কিন্তু ওই ডিমের যে খলসটা পড়ে থাকে খলসটাকে কর্পাস লিউটিয়াম করে। এই জন্যই এটার নাম কি? লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং মানে কি? মানে হলুদ রং সৃষ্টিকারী হরমোন। তো কার হলুদ রং সৃষ্টি করে? ওই যে ডিমের খলসটা পড়ে থাকে সেটাকে হলুদ করে দেয়, হলুদ করে দিলে এটা লিউটিনাইজড হয়ে যায়। এই জন্যই এর নাম কি? লিউটিনাইজিং হরমোন। তো আমরা আলোচনা করছিলাম যে লিউটিনাইজিং হরমোন এটা লিউটিনাইজড করে দেয় ডিমের খোসাটাকে, ফলে কি হয়, এই ডিমটা কর্পাস লিউটিয়াম গঠন করে। এই কর্পাস লিউটিয়ামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কর্পাস লিউটিয়াম একটা বিশেষ হরমোন বানায়, তার নাম হলো প্রোজেস্টেরন, যেটা আর কারোর ক্ষমতা নেই। ওকে, ইস্ট্রোজেন কোথা থেকে বেরিয়েছিল? ফলিকুলার গ্রানুলোসা সেল থেকে। ওকে, কিন্তু ওই ফলিকলটা যখন কর্পাস লিউটিয়াম হবে, হলুদ রঙের বস্তু হবে, তারপর সেটা প্রোজেস্টেরন ক্ষরণ করার যোগ্য হবে। এখন এটা প্রোজেস্টেরন ক্ষরণ করতে পারে। ওকে, তাই প্রোজেস্টেরন ক্ষরণ করছে, আগে থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হচ্ছে। এর মধ্যে তো গ্রানুলোসা সেলগুলো আগে থেকে আছেই, কারণ গ্রানুলোসা সেল থেকেই তো এটা তৈরি হলো পরে। তো গ্রানুলোসা সেল কিন্তু এর মধ্যে এখনো আছে। তাছাড়াও এর মধ্যে কিছু বিশেষ কোষ তৈরি হয় যেগুলো প্রোজেস্টেরন ক্ষরণ করতে পারে, রাইট? তাহলে এখানে এবারে কর্পাস লিউটিয়াম থেকে কিন্তু প্রোজেস্টেরন প্লাস ইস্ট্রোজেন আগে থেকে ক্ষরণ হতো, দুটোই ক্ষরণ হবে। আর আগে থেকে যে 14তম দিন থেকে যে আগে থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হতো, তার জন্য কি হয়েছিল? এটা পুরু হয়ে গেছিল, ঠিক আছে? আচ্ছা, এবারে এই প্রোজেস্টেরন যেটা ক্ষরণ হবে, এটা আরেকটা ওর মধ্যে এডেড আপ করবে। মানে যা কাজ চলছিল, এটা কি, এটা আমরা যে বানিয়েছি, এটা কি, ভেতরের লেয়ারটা কি বলা হয়? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা বানাচ্ছিলাম তখন ইস্ট্রোজেন দিয়ে। এবারে এন্ডোমেট্রিয়াম বানানোর ফিনিশিং কাজটা করবে হলো প্রোজেস্টেরন। এন্ডোমেট্রিয়ামটাকে গ্রন্থিপূর্ণ করবে, ওর মধ্যে ক্ষরণকারী গ্রন্থি সৃষ্টি করবে।
এন্ডোমেট্রিয়ামটার মধ্যে স্পাইরাল আর্টারি সৃষ্টি করবে, আরো বেশি প্রলিফারেটিভ করবে, আরো বেশি পুরু করে দেবে। তার মানে এর মধ্যে এখন রক্তনালীর সঞ্চার হবে। এর মধ্যে কিছু এখন রক্তনালীর সঞ্চার ঘটবে, কিছু গ্রন্থির সঞ্চার ঘটবে, এবং এই পুরো এন্ডোমেট্রিয়াম রেডি হয়ে যাবে। তো এতক্ষণে আমরা এন্ডোমেট্রিয়াম নিয়ে কেন করছি, এন্ডোমেট্রিয়ামকে কেন তৈরি করছি? প্রথমে ইস্ট্রোজেন দিয়ে এন্ডোমেট্রিয়াম বানালাম, পরে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন দুটো দিয়েই এন্ডোমেট্রিয়ামটাকে ফিনিশিং করলাম। এই ফিনিশিং কেন করছি, এন্ডোমেট্রিয়াম রেডি করছি কেন? কারণ একটা গেস্টকে ওয়েলকাম করার জন্য। সেই গেস্ট হচ্ছে একটা বাচ্চা। একটা বাচ্চার যদি জন্ম হয়, আমরা এখানে একে বাচ্চা বলবো না, কি বলবো, ভ্রূণ, ফিটাস। এটা ফিটাসকে ওয়েলকাম করার জন্য কিন্তু এটা রেডি হচ্ছিল তখন। তাহলে এটা রেডি হতে কতদিন সময় লাগে? 14তম দিনে ওভিউলেশন হচ্ছে। ওভিউলেশন যখন এখানে হয়ে গেল, ডিমটা যখন বেরিয়ে গেল, এই ডিমটা চলে গেল এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এখানে গিয়ে শুক্রাণুর সাথে মিলিত হবে এই যে এই জায়গাটায় এম্পালাতে। তারপরে এটা আবার মিলিত হওয়ার পরে জাইগোট হয়ে যাবে, জাইগোট হয়ে এটা আস্তে 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 এইখানে এসে সেটেলড হবে, এখানে এসে এন্ডোমেট্রিয়ামের সাথে যুক্ত হবে। এটা তো নিয়ম। এটা কদিন পরে হয়? এটা মোটামুটি 4 দিন বা 5 দিনের মধ্যে হয়। মানে ওভিউলেশন যদি 14তম দিনে হয়, 14তম আর 4 দিন, মানে 18তম বা 19তম দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে 18 থেকে 19 দিনের মধ্যে এই এন্ডোমেট্রিয়ামটাকে প্রিপেয়ার রাখতে হবে, রেডি রাখতে হবে। যদি সন্তান আসে তাকে এন্ডোমেট্রিয়ামের সাথে অ্যাটাচ করে নিতে হবে। কারণ ওই যে ভ্রূণটা তো মাত্র 32 বা 64টা কোষ থাকে মাত্র সেই সময়। তো ওই ভ্রূণটাতে কোনো রক্তনালী নেই, কোনো হার্ট নেই, কোনো মানে নিউট্রিশন দেওয়ার যে ব্যবস্থা। আমাদের যেমন শরীরে হার্ট আছে, আমাদের রক্তনালী আছে, আমাদের পাচনতন্ত্র আছে, আমরা খাবার খেলে সেখান থেকে নিউট্রিশন পাবো। কিন্তু ওই ছোট্ট ভ্রূণটা কোথা থেকে নিউট্রিশন পাবে? ওর তো কোনো রক্তনালীর ভিতরে কিছু নেই। ওকে নিউট্রিশন দেওয়ার জন্য রেডি থাকে তখন হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই জন্য এন্ডোমেট্রিয়ামকে রেডি করা খুব জরুরি, রাইট? আচ্ছা, তাহলে এখানে এন্ডোমেট্রিয়াম যদি বাচ্চাটা যুক্ত হয়, ভ্রূণটা যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় ইমপ্লান্টেশন হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ আমরা এগুলো পড়ছি কেন? এর কারণ হচ্ছে, যদি এই মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন না ঘটে তাহলে তো কোনো শিশুর জন্ম হবে না। যদি জন্ম না হয় তাহলে কি হবে সেটা আমি আলোচনা করব। দেখো, মনে করে নাও ডিম্বাণুটা বেরিয়েছে, ডিম্বাণুটা উপরেও গেছে, এখানে এসছে, কিন্তু কোনো শুক্রাণু পায়নি, মিলিত হয়নি। তাহলে কি হবে? এই যে এটা কে বানাচ্ছিল? এটা কি বানাচ্ছিল? প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন। এটা কিছুদিন পরে কর্পাস এলবিকেন্স হয়ে যায়। মানে এটাকে কর্পাস এলবিকেন্স এখানে দেখিয়েছে ভুল করে, যাই হোক আমি ধরলাম এটাকে হোয়াইট করে দিলাম, এটা ধরলাম কর্পাস এলবিকেন্স। ওকে, এটা হোয়াইট করে দিলাম। মানে এই যে হলুদ রঙের বস্তুটা, সেটা কিছুদিন পর কি হয়ে যাবে? নিজের হলুদ ভাবটা হারিয়ে ফেলবে, হাতে হাতে সাদা হয়ে যাবে, যেটাকে বলা হয় কর্পাস এলবিকেন্স। তো এটা কর্পাস এলবিকেন্সে পরিণত হয়। যখন এটা কর্পাস এলবিকেন্স হয়ে যাবে তখন এর স্ট্রোজেন এবং প্রজেস্টেরন ক্ষরণ করার যে ক্ষমতা সেটা বিলুপ্ত হয়ে যাবে। তার মানে এখানে এই যে এন্ডোমেট্রিয়াম তৈরি করছিল কে? স্ট্রোজেন এবং প্রজেস্টেরন। হঠাৎ করে যখন স্ট্রোজেন এবং প্রজেস্টেরন শেষ হয়ে যাবে তখন কি ঘটবে সেটা আমরা আলোচনা করব পরের স্লাইডে। তাহলে এখানে আমরা সম্পর্কগুলো সব বুঝতে পেরেছি। এইটার সাথে কিন্তু এগুলো সম্পর্ক রয়েছে, এটার সাথে এইটার সম্পর্ক রয়েছে, এই জন্য তিনটা আমরা একসাথে দেখছি। এরপরে আমরা এখানে দেখব এর পরের স্লাইডে যে এই যে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে আমি ছবি এঁকে নিজে বলবো এখানে। চলো, তো এটা ধরে নাও ওকে, সো ধরে নাও এটা ইউটেরাস। ইউটেরাসের ভেতরে একটা লেয়ার থাকছে, কি নাম? এই যে রেড কালারের যে লেয়ারটা, এরই নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ওকে, বেশ। এছাড়া আমাদের এদিকে ফেলোপিয়ান টিউব থাকবে, এটা এখন আমাদের ইম্পর্টেন্ট নয়, আমরা সেই জন্য এটা নিয়ে ডিসকাশন করব না।
আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো এই এন্ডোমেট্রিয়ামটা। ওকে, দেখো হঠাৎ করে যখন এরকম শার্প প্রজেস্টেরন এর পরিমাণ ডাউন, এস্ট্রোজেন এর পরিমাণ ডাউন, তখন কি ঘটবে? এই এন্ডোমেট্রিয়ামটা ইস্ট্রোজেন দিয়ে তৈরি হতে 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 যখন প্রজেস্টেরন এড হলো, তখন আমি কি বললাম যে ওর মধ্যে রক্তনালীর সঞ্চার ঘটবে, ওর মধ্যে গ্রন্থির সঞ্চার ঘটবে, তাই তো? এবারে হঠাৎ করে যে প্রজেস্টেরন ইস্ট্রোজেন কমে যায়, তাহলে কি হবে? ওর মধ্যে যে গ্রন্থিগুলো তৈরি হয়েছিল, ওর মধ্যে যে রক্তনালীগুলো তৈরি হয়েছিল, সেই রক্তনালীগুলো হঠাৎ সংকোচন ঘটবে, রক্তনালীগুলো সংকোচন ঘটবে। আর যখন এখানে রক্তনালী সংকোচন ঘটবে, তখন মলিকুলার লেভেলে কি হবে আমরা এখানে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। দেখো, এটা হলো রক্তনালী, এই রক্তনালীটা সংকোচন হয়ে গেল। আচ্ছা, রক্তনালীর আশপাশে কি আছে? এগুলো হলো কোষ, রাইট? তাহলে এই রক্তনালী যে সংকোচন হয়ে গেছে, তাহলে এর মধ্যে যে ব্লাড ফ্লো হবে, ব্লাড ফ্লো আটকে যাবে। তাহলে এর মধ্যে যে ব্লাড ফ্লো না হয়, তাহলে এই কোষগুলো বাঁচার জন্য কি দরকার? কোষগুলো বাঁচার জন্য দরকার অক্সিজেন, কোষগুলো বাঁচার জন্য দরকার গ্লুকোজ, রাইট? তাহলে যখন এই রক্তনালীটা সংকোচন হয়ে যাবে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন ডাউন, এর মধ্যে রক্তনালীগুলো সব সংকোচন হয়ে যাবে। রক্তনালীগুলো সংকোচন হয়ে গেলে এই কোষগুলো যেগুলো অক্সিজেন সাপ্লাই পাচ্ছিল ওই রক্তনালীগুলো দিয়ে, এই রক্তনালীটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই কোষগুলো এখন আর অক্সিজেন সাপ্লাই পাবে না, গ্লুকোজ সাপ্লাই পাবে না, এই কোষগুলো মরে যেতে শুরু করবে, রাইট? এটা বলা হয় নেক্রোটাইজড হয়ে যাবে, কোষগুলো নেক্রোটাইজড হয়ে মরে যাওয়া শুরু করবে। যখন এই কোষগুলো মরে যাবে, তখন কোষগুলো ভেঙে যাবে। কোষ মরে গেলে তো বেঁচে থাকবে? আমরা যখন মরে পচে যাই, তখন আমরা এরকম থাকি, ভেঙে যাবে তো আমাদের শরীরটা। তেমনি এই কোষগুলো যখন মরে যাবে, তখন কোষগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওকে, কোষগুলো ভেঙে যাবে। তাহলে আমরা কোষগুলো ভাঙাটা কিভাবে দেখাতে পারি? এটা দিয়ে দেখাতে পারি। হ্যাঁ, এই যে কোষগুলো ভেঙে গেছে, এই দেখুন কোষগুলোর মুখ খুলে গেছে, তার মানে, তাই তো? কোষের ভেতরে মুখগুলো খুলে গেছে। এইগুলো দিয়ে এবার কি হবে? কোষের ভেতরে যে সাবস্টান্স গুলো ছিল, কোষের ভেতরে যে পদার্থগুলো ছিল, সেই পদার্থগুলো বাইরে বেরিয়ে যাবে, রাইট? ওকে, তাহলে এইভাবে করে এন্ডোমেট্রিয়ামের কোষগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে 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 চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এন্ডোমেট্রিয়ামটা, রক্তনালীর সংকোচনের জন্য। এখানে আরেকটা পরিবর্তন হয়, এই রক্তনালীগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এন্ডোমেট্রিয়ামের কোষগুলো, তার সাথে সাথে এই চূর্ণ বিচূর্ণ কোষগুলো থেকে একটা বিশেষ পদার্থ ক্ষরণ হয়, তার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন। এই চূর্ণ বিচূর্ণ কোষগুলো থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন বের হবে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন যখনই বের হওয়া শুরু হবে, তখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন এখান থেকে মানে এন্ডোমেট্রিয়াম থেকে চলে আসবে মায়োমেট্রিয়ামে। মায়োমেট্রিয়াম মানে ইউট্রাসের যে পেশির মধ্যে চলে আসবে, কারণ এগুলো তো সংযুক্ত। এই কোষ থেকে বেরোলে কোষের মাধ্যমে চুইয়ে চলে যাবে ভেতরে। তাহলে তখন কি হবে? এই প্রোস্টাগ্ল্যান্ডিন মলিকিউলটা চলে যাবে এই মায়োমেট্রিয়ামে। আর মায়োমেট্রিয়ামে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন পূর্ণ হয়ে যাবে এটা, তখন এই মায়োমেট্রিয়ামটার পেশিটাকে সংকোচন ঘটাবে। সংকোচন মানে চারিদিক থেকে টেনে নিয়ে আসবে, তাই তো? তার মানে একটা ইউটেরাস যদি প্রসারিত অবস্থায় এইরকম অবস্থায় থাকে, যখন এটা সংকোচন হবে, তখন ভেতরের দিকে টেনে যাবে, ভেতর দিকে টেনে যাবে, তার মানে ইউটেরাসটা তখন ছোট হয়ে যাবে, এরকম বোঝা গেল? তাহলে ইউটেরাসটা কার জন্য সংকোচন হচ্ছে? এই প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য। প্রোস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে আসলো? এই যে কোষগুলো যে ভেঙে গেল তার জন্য। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কি করবে? ইউটেরাসটাকে চারিদিক থেকে ছোট করবে, টেনে নিয়ে আসবে। ফলস্বরূপ কি হবে? এর ভেতরে যে ভাঙা গুলো পড়ে আছে, সেগুলো চাপ সৃষ্টি হবে, আর চাপ সৃষ্টি হয় এগুলো কি হবে? বাইরে বেরিয়ে আসবে। মানে এগুলো এই এন্ডোমেট্রিয়াম সহ বাইরে বেরিয়ে আসবে। আর কিছু কিছু রক্তনালীগুলো এন্ডোমেট্রিয়াম যখন উঠে যাবে, তখন এখানকার রক্তনালীগুলো তো খোলা মুখগুলো খোলা থাকবে না? হ্যাঁ, মুখগুলো খোলা থাকবে, তাহলে ওই খোলা মুখগুলো থেকে কিছু রক্ত আসবে, এন্ডোমেট্রিয়াম এবং রক্ত মিক্স হয়ে বাইরে বেরিয়ে আসে। এটা কি বলা হয়? এটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন বা মাসিক চক্র বা ঋতুস্রাব। ওকে, তাহলে এই ঋতুস্রাব কিভাবে হয়? এন্ডোমেট্রিয়াম এবং রক্তনালী বাইরে বেরিয়ে আসে। এখানে সংকোচনটা খুব দরকার। ওকে, এই সংকোচনটা না হলে যখন এই এন্ডোমেট্রিয়ামটা খুলে যাবে না, তখন ভালো করে বোঝাচ্ছি। দেখো, ওই জিনিসটা এখানে বোঝায় একটু ছোট করে। এই ধরো ইউটেরাস, আচ্ছা এটা হলো ইউটেরাস, আর এই হলো তার রক্তনালীগুলো।
এখন এই যখন এই ভিতরের এন্ডোমেট্রিয়ামটা যখন নেই, ভিতরের লেয়ারটা নেই, মানে আমার এই যে স্কিন, ওই স্কিনটা যদি এখান থেকে তুলে দিই তাহলে কি হবে, এখান থেকে রক্ত ব্লিডিং হবে। তো তেমনি এই ভিতরে যে লাল রঙের স্তরটা, এই স্তরটা যদি আমি উঠিয়ে দিই তাহলে তো ব্লিডিং হওয়া শুরু হবে, কারণ রক্তনালী ছিল। ওই রক্তনালীগুলো এই যেগুলো, এই রক্তনালীগুলো আসছে এখানে ভিতরে, এখানে মুখটা খোলা, তাহলে এখান থেকে ব্লিড করবে তো, না এখান থেকে ব্লিড করবে তো। তাহলে এই ব্লিডিংটা কিভাবে বন্ধ হবে? এই ব্লিডিংটা তো ভেতরে বন্ধ করার মতো কেউ নেই, রক্তনালীর মুখগুলো খোলা, ইউটেরাসের ভিতরে আমাদের কোনো ব্যান্ডেজ ঢুকবে না, তাহলে কি করে বন্ধ হবে? প্রকৃতি এমন আমাদের উপরে দয়ালু যে প্রকৃতি এমন ভাবে এই অর্গানটাকে বানিয়েছে যাতে এর নিজের ব্লিডিং ও নিজেই বন্ধ করতে পারে। কিভাবে? এই যে আমরা দেখতে পাচ্ছি, মানে ইউটেরাসটার এই যে আয়তন, এটা যখন সংকোচন ঘটবে তখন তখন এটা হয়ে যাবে এইরকম, এইরকম ছোট হয়ে যাবে সাইজে। আর এর মধ্যে রক্তনালীগুলো যেগুলো ছিল সেগুলোর উপর চাপ পড়বে, যখন ছোট হয়ে যাবে না, রক্তনালীগুলোর উপর চাপ পড়বে, রক্তনালীগুলো চাপের জন্য বন্ধ হয়ে যাবে, তখন চাপের জন্য ব্লিডিং বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে যে ইউটেরাসের সংকোচন ঘটে, প্রোস্টাগ্ল্যান্ডিন যে সংকোচনটা ঘটায়, এটা কিন্তু মহিলাদের জীবন বাঁচানোর জন্য, না হলে এক্সেসিভ ব্লিডিং হবে সংকোচন না ঘটলে। তার সংকোচন দুটো কারণের জন্য ঘটছে। এক, সংকোচন হলে এই ভেতরের মোরাক সেলগুলোকে, ডেড সেলগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে পারছে, এক। দুই এখানে যে ব্লিডিং হওয়ার কথা, সেই ব্লিডিংটাকে বন্ধ করে দিয়েছে। যে আমাদের এই কন্ট্রাকশনটা কিন্তু জরুরি। এই কন্ট্রাকশন হলে দুটো কাজ হয়, এক, ভেতরে ডেড সেলগুলো বাইরে বেরিয়ে আসে মাসিকের মাধ্যমে, ঋতুস্রাবের মাধ্যমে। দুই, এই সংকোচনটা হলে ওই এক্সেসিভ ব্লিডিংটা হয় না। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সংকোচনটা যদি অতিরিক্ত হয়, এই সংকোচনটা যদি অতিরিক্ত সংকোচন হয়, মানে এই প্রোস্টাগ্ল্যান্ডিন যদি বেশি হয়, তাহলে সংকোচনটা বেশি, এই সংকোচনটা কে করাচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে অতিরিক্ত সংকোচন ঘটবে। অতিরিক্ত সংকোচন হলে মানে ইউটেরাসটা বেশি ছোট হয়ে যাবে, ব্লিডিং বন্ধ হবে ঠিকই, ব্লিডিং কম হবে ঠিকই, কিন্তু সংকোচন অতিরিক্ত হলে তো সেটা পেইনফুল হবে না, যন্ত্রণাদায়ক হবে। এটাই হলো আজকে আমাদের টপিক। এখন আমরা আমাদের টপিকে সবেমাত্র ঢুকলাম, যে অতিরিক্ত যদি মেনস্ট্রুয়েশনের সময় অতিরিক্ত যদি সংকোচন ঘটে, প্রোস্টাগ্ল্যান্ডিন যদি অতিরিক্ত হয়, তাহলে অতিরিক্ত সংকোচন হলে তলপেটে তখন ব্যথার অনুভব হবে। মানে স্বাভাবিক সংকোচন হলে মেয়েরা ব্যথাটা বুঝতে পারে না সেটা, কিন্তু অতিরিক্ত হলে তখন পেইনফুল হবে, তখন তার যন্ত্রণাদায়ক ঋতুস্রাব হবে। আর যন্ত্রণাদায়ক ঋতুস্রাবকে বলা হয় ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে কি? যন্ত্রণাদায়ক ঋতুস্রাব। এটাই হলো আমাদের টপিক, এটা নিয়ে আমরা আবার ডিসকাশন করা শুরু করব। সবে আমরা ক্লাসে ঢুকলাম, ওকে বেশ। তাহলে আজকে আমাদের টপিক হলো ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়ার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব সেটাই আমরা শিখব। ওকে, আমরা স্টার্ট করছি। ডিসমেনোরিয়া মানে ঋতুস্রাবকালীন তীব্র পেট ব্যথা। আমরা আগে আলোচনা করলাম একটু আগে যে ডিসমেনোরিয়া মানে কি? ঋতুস্রাব চলাকালীন তীব্র পেটের ব্যথাই হলো ডিসমেনোরিয়া। ওকে, প্রধানত এটা দুই ধরনের। এক নম্বর হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, আর দুই নম্বর হলো সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া মানে কি? প্রাইমারি ডিসমেনোরিয়া হলো হরমোন জনিত কোনো গাইনিকোলজিক্যাল অসুস্থতা নয়, এর মধ্যে কোনো হরমোনাল ইমব্যালেন্স কিছু ঘটে না। মানে যেটা ওই 14, 15, 16, 18 বছরের মেয়েদের দেখা যায়, বিবাহের আগে সাধারণত দেখা যায় যে পেইনফুল মেনস্ট্রুয়েশন হচ্ছে, কোনো কিছু অসুবিধা নেই, মানে মেনস্ট্রুয়েশনের সময় ছাড়া বাকি সময় কোনো অসুবিধা নেই, কিন্তু মাসিকটার সময় তার অতিরিক্ত পেট ব্যথা হয়, এটাই কমপ্লিট। এটাকে বলা হয় প্রাইমারি ডিসমেনোরিয়া, যার মধ্যে অন্য কোনো সমস্যা নেই, শুধুমাত্র পেইনফুল মেনস্ট্রুয়েশন হয়। আচ্ছা, সেকেন্ডারি ডিসমেনোরিয়াতেও পেইনফুল মেনস্ট্রুয়েশন হয়, কিন্তু ওর পেছনে কোনো একটা গাইনিকোলজিক্যাল প্যাথোলজি আছে, মানে কোনো একটা গাইনিকোলজিক্যাল রোগ লুকিয়ে আছে, তবেই ওটা হচ্ছে। ওকে, তো প্রাইমারি ডিসমেনোরিয়ার সাথে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কোনো না কোনো রোগ থাকবে। যেমন এখানে লিখেছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস নামক একটা রোগ হয়, যেটা হলে স্ত্রীদের তলপেটে ব্যথার সাথে মাসিকটা হয়। তো আমরা এগুলো ডিটেল কারণ জানবো এরপরে। দেখুন, প্রাইমারি ডিসমেনোরিয়ার মূল কারণ কি? কারণসমূহ। প্রাইমারি ডিসমেনোরিয়ার মূল কারণটা প্রোস্টাগ্ল্যান্ডিন অতিরিক্ত হওয়া। প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা আলোচনা করলাম। প্রোস্টাগ্ল্যান্ডিন যদি অতিরিক্ত হয় স্বাভাবিকের তুলনায়, তাহলে জরায়ুর অতিরিক্ত সংকোচন ঘটে, জরায়ু সংকোচন বৃদ্ধি পায়, আর জরায়ু বা ইউটেরাসের সংকোচন বৃদ্ধি পেলে সেটা পেইনফুল হবে। তা সেটাই হলো প্রাইমারি ডিসমেনোরিয়া।
সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে কোনো না কোনো একটা রোগ লুকিয়ে আছে। দেখুন, সেকেন্ডারি ডিসমেনোরিয়ার একটা কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস কি আমরা পরে আলোচনা করছি। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার আরেকটা কারণ হচ্ছে এন্ডোমায়োসিস। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার আরেকটা কারণ হচ্ছে ফাইব্রয়েড। ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড থাকলে তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়। পলিপ থাকলে হয়, পিআইডি থাকলে হয়, মানে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ। এবারে আমরা আলোচনা করব যে এই যে রোগগুলো বলা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি কি, আর এগুলো হলে সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয় কেন, বা পেইনফুল মেনস্ট্রুয়েশন হয় কেন। ওকে, তো আমরা স্টার্ট করছি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কারণ সমূহের ব্যাখ্যা। দেখুন, এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে কি ঘটে দেখো, এই হলো জরায়ু, এই হলো জরায়ু। জরায়ুর সবচেয়ে ভেতরের লেয়ারটাকে আমরা কি বলি? জরায়ুর একটা ভেতরে লেয়ার থাকে যার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এটাকে আমরা নাম দিয়েছি এন্ডোমেট্রিয়াম। ওকে, এই এন্ডোমেট্রিয়াম ভালো করে শোনো, ইম্পর্টেন্ট কথা। এদিকে আমাদের ফেলোপিয়ান টিউব, এদিকে একটা ফেলোপিয়ান টিউব। আচ্ছা, এখানে দেখাই ওভারি, এটা ফেলোপিয়ান টিউবের ইনফান্ডিবুলাম, খুব সংক্ষেপে বেশ। এই যে লাল রঙের টিস্যুটা, লাল রঙের যে স্তরটা, এটা এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামের টিস্যু, এন্ডোমেট্রিয়ামের কিছু পরিমাণ কোষ যদি এই এন্ডোমেট্রিয়াম ছাড়া এর বাইরে কোথাও থাকে, মানে জরায়ুর বাইরে যদি থাকে, তখন সেটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। মানে এই যেমন লাল রঙের টিস্যু দেখতে পাচ্ছি, এই লাল রঙের টিস্যুটা এই লাল রঙের টিস্যুটা ধরে নাও এইখানে কোথাও আছে, এটা তো পিঙ্ক হয়ে গেল। ওকে, এই যে ওভারিতে ধরো আছে। ওভারিতে কিসের টিস্যু? ওভারিতে একটু টিস্যু আছে যেটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামের টিস্যু। যদি ওভারির মধ্যে থাকে তখন সেই কন্ডিশনটা কি বলা হয়? এন্ডোমেট্রিওসিস। এটা এখানে শুধু না, এটা ফেলোপিয়ান টিউবের উপরে হতে পারে, এটা ফাঁকা জায়গায় কোনো মানে পেলভিসের অন্য কোনো জায়গা হতে পারে, মানে পেটের ভেতরে কিন্তু জরায়ুর বাইরে, এখানেও হতে পারে, মানে পেলভিসের ভেতরে। তো যদি এই এন্ডোমেট্রিয়ামের কোষ এন্ডোমেট্রিয়াম ছাড়া বাইরে কোথাও থাকে, তখন সেটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। একটু আমরা কি আলোচনা করলাম যে এন্ডোমেট্রিয়াম এমন একটা টিস্যু যেটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে নিজের বৃদ্ধি লাভ করে, এবং সর্বশেষে মেনস্ট্রুয়েশনের সময় যখন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন কমে যায় তখন আবার সেখান থেকে ব্লিডিংও হয়। মানে যেরকম ভাবে এন্ডোমেট্রিয়াম, একটা এন্ডোমেট্রিয়ামের যে নেচার আছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ফলে এটা বেড়ে যাবে। তাহলে যদি আমার ধরো এন্ডোমেট্রিয়াম একটা ওভারির মধ্যে লুকিয়ে আছে, তাহলে এটা যেমন নেচার, এর মধ্যে যেমন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ওখানে তো যাবে। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তো রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, তো রক্তের মাধ্যমে ছড়ায়, তো ওইটা তো এখানে আসবে আর ওখানে বাদ দেবে তা তো নয়। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কিন্তু ওই ওভারিতেও যাবে। ওভারির ওই কোষগুলোতে যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পায় তাহলে ও এন্ডোমেট্রিয়াম মতো ওখানে বেড়ে যাবে। যখন ওখানে এন্ডোমেট্রিয়াম মধ্যে বেড়ে যাবে তখন ওটা কিন্তু ধীরে ধীরে ওই জায়গাটা ইনফ্লেমেশন হয়ে যাবে, ওই জায়গাটা ঘায়ের মতো হয়ে যাবে। ঠিক আছে, এইবার মেনস্ট্রুয়েশনের সময় কি হবে? ধরো এখানে একটা এন্ডোমেট্রিয়াম আছে, এন্ডোমেট্রিওসিস আছে। এই এন্ডোমেট্রিওসিস এখানে যদি থাকে তাহলে এর আশপাশে যে মাসেল আছে, এর আশপাশে যে অন্য কলাকোষ আছে, এগুলোকে কি করবে? টেনে নেয় কাছাকাছি, মানে ওই জায়গাটা তো ঘায়ের মতো হয়ে যায়। ঘাটা যখন সিকুড়ে যায় তখন ওই জায়গাটা কি করে? ওর আশপাশের কলাকোষগুলোকে টেনে ধরে থাকে। ঠিক আছে, এটা যদি টেনে ধরে থাকে, এবার যখন এটা মেনস্ট্রুয়েশন যখন হবে, এই জায়গাটা তো অলরেডি একটা ব্যথার জায়গা, যখন এটা মেনস্ট্রুয়েশন হবে তখন এটা সংকোচন ঘটবে, ইউট্রাসে তো স্বাভাবিকভাবে সংকোচন ঘটে। ইউট্রাসের মধ্যে কিছু নেই, কিন্তু ইউট্রাসের তো স্বাভাবিক সংকোচনটা তো ঘটবে। এটা যদি সংকোচন ঘটে, এটা অলরেডি টেনে ধরে আছে এইদিকে, তাহলে এরপরে টান পড়বে না? এই যে যেখানে এন্ডোমেট্রিয়াম সেখানে টান পড়বে একটা, এখানে যখন টান পড়বে তখন একটা ব্যথার অনুভব হবে। বোঝা গেল? একই জিনিস হতে পারে এই ওভারিতেও। ওভারিতে ওই যেখানে এন্ডোমেট্রিয়াম থাকবে ওর আশপাশের কলাকোষগুলোকে ও কি করে? ইনফ্লেম করে দেয়, ব্যথা অলরেডি ওর মধ্যে ব্যথা থাকে। মানে এখানে কি হয়, সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে ব্যথা মেনস্ট্রুয়েশনের সময় ছাড়া বাকি সময়তেও কিছু পরিমাণ থাকতে পারে। ওকে, এটা পার্থক্য, মানে ক্লিনিক্যালি আমরা কিভাবে পার্থক্য করব। তো সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে মেনস্ট্রুয়েশনের সময় ছাড়া বাকি সময়ও ব্যথা থাকতে পারে। অনেকে বলে আমার পেটটা নড়াচড়া করলে ব্যথা করে, ঘোরা করলে বা উঠতে বসতে ব্যথা করে। তো ওগুলো কখন হয়? যদি এরকম পেলভিক এন্ডোমেট্রিওসিস থাকে। এন্ডোমেট্রিওসিস আছে যেটা পেলভিসের ভেতরে, এই পেলভিক এন্ডোমেট্রিওসিসটা সারা মাস ধরে অল্প অল্প ব্যথা দেবে, আর মেনস্ট্রুয়েশনের সময় বেশি ব্যথা দেবে। বোঝা গেছে?
আচ্ছা ফোন কি না নন নাম্বার থেকে কোনো দেখি প্রত্যেকটা ফোনই আননোন নাম্বার থেকে আসছিল বেশ ওকে তো এইটা হলো এন্ডোমেট্রিওসিসের কনসেপ্ট এন্ডোমেট্রিওসিস হলে এই জন্য সেকেন্ডারি ডিসমেনোরিয়া হবে এছাড়াও এডিনোমায়োসিস এটা একটা কনসেপ্ট এডিনোমায়োসিস কনসেপ্টটা সুন্দর এডিনোমায়োসিসে কি হয় এই এন্ডোমেট্রিয়াল টিস্যুই কিন্তু এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকবে এই যে মায়োমেট্রিয়ামের ভেতরে এই যেটা বলা হয় মায়োমেট্রিয়াম মানে ইউটেরাসের ভেতরেই কিন্তু ইউটেরাসের দেওয়ালে থাকবে মানে এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকবে এইখানে ইউটেরাসের দেওয়ালে ইউটেরাসের বাইরে কোথাও হলে সেটা এন্ডোমেট্রিওসিস আর যদি ইউটেরাসের দেওয়ালের মধ্যে হয় তখন সেটা বলা হয় এডিনোমায়োসিস এডিনোমায়োসিস এই এডিনোমায়োসিস যদি হয়ে থাকে তাহলে ইউটেরাসের ওই জায়গাটাকে কি করবে আশপাশে ইনফ্লেম করে দিবে আশপাশে বেদনাদায়ক করে দিবে অলরেডি এটা বেদনাযুক্ত হয়ে থাকবে আশপাশটা ফুলে যাবে এবং এটা ব্যথা হয়ে থাকবে এবার যখন মাসিকের সময় যখন নর্মাল সংকোচনটাও ঘটবে তো নর্মাল সংকোচনটাও তখন ওখানে বেদনাদায়ক হবে এই জন্য এডিনোমায়োসিস হলে সেকেন্ডারি একটা ডিসমেনোরিয়া হবে সেকেন্ডারি মানে পেট ব্যথা জোড়ায় মাসিকের সময় পেট ব্যথা করবে বেশ নাম্বার 3 হচ্ছে ফাইব্রয়েড ফাইব্রয়েড মানে তো নন ক্যান্সারাস টিউমার এটা তো মায়োমেট্রিয়ামেই হয় ফাইব্রয়েড নিয়ে আমরা আলাদা ক্লাস করব আপাতত সংক্ষিপ্তভাবে বলি ফাইব্রয়েড ধরে নাও এই হলো ফাইব্রয়েড ফাইব্রয়েড একটা নন ক্যান্সারাস টিউমার কিন্তু টিউমার বলাই চলে না নন ক্যান্সারাস সয়েলিং বলতে হয় টিউমার মানেই ক্যান্সারাস তো নন ক্যান্সারাস এবং একটা ফোলা নন ক্যান্সারাস সয়েলিং একটা যেটা জরায়ুর দেওয়ালের মধ্যে আছে তাহলে এই সয়েলিংটা যখন থাকবে তখন এই সয়েলিংটা কিন্তু আশপাশের টিস্যুগুলোকে সমানভাবে মানে যেমন একটা রাবারের এটা কি এটা রাবারের থলির মতো ওটা স্বাভাবিকভাবে যখন সংকোচন হয় ওর মধ্যে কোনো টান পড়ে না কিন্তু যখন একটা ফাইব্রয়েড থাকবে তো ফাইব্রয়েড একটা বড় টিস্যু অন্য বিজাতীয় টিস্যু তো ওই টিস্যুটার জন্য কিংবা আশপাশটা একটু ইনফ্লেম থাকবেই একটু ব্যথা অলরেডি হয়ে থাকবে তারপরে যখন এটা সংকোচন হবে এখানে বেশি টান পড়বে বেশি টান পড়ার জন্য একটা ব্যথা হবে তো এই জন্য ফাইব্রয়েড থাকলেও কি হয় ফাইব্রয়েড থাকলেও সেই জন্যও কিন্তু মাসিকের সময় ব্যথা হয় এরপরে আমরা আসি পলিপ পলিপ এক ধরনের ওইটা এক ধরনের মানে কি বলবো গ্রোথ বা সয়েলিং তো এইটা পলিপের সাথে ফাইব্রয়েডের ডিফারেন্স আছে পলিপ কিরকম হয় পলিপ যদি বেশি পেইনফুল হয় এই সার্ভাইকাল পলিপ হলে মানে সার্ভাইকাল এই যে জোড়ায় যে মুখ এখানে ধরনের একটা পলিপ আছে এরকম পলিপ মানে এরকম একটা অবিক্ষিপ্ত একটা মাংসপিণ্ড ওকে তো অবিক্ষিপ্ত মাংসপিণ্ড ধরো এখানে আছে সার্ভাইকাল পলিপ এবার এটার জন্য ব্যথা কেন হবে জোড়ায় যখন সংকোচন ঘটবে তখন এই যে এখানে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকে তো বাইরে ঠেলার চেষ্টা করবে হ্যাঁ তো এর মধ্যে যে রক্ত এর মধ্যে যে পচা কোষগুলো রয়েছে মরা কোষগুলো সেগুলো বাইরে বের করার চেষ্টা করবে সার্ভাইকাল পলিপ এখানে যদি আটকে থাকে তো সার্ভাইকাল পলিপ হয়ে গেলে ওইটার জন্য ব্লাড নিচে পাস করতে পারবে না এর জন্য ব্লাড যে নিচে পাস করবে সেটা সম্ভব হবে না এটা আটকে যাবে এর জন্য ফলস্বরূপ ভেতরে বেশি করে চাপ বাড়বে ব্যথা হবে এই জন্য হতে পারে 2 নাম্বার যদি পলিপটা ভেতরেও হয় এখানেও হয় হ্যাঁ তো পলিপটা যদি ভেতরেও থাকে যখন এটা চাপ সৃষ্টি করবে তখন এর গোড়াতে চাপ পড়বে বা এটার উপর চাপ পড়বে ঠিক আছে তো এটার উপর যখন চাপ পড়বে তো মাংসপিণ্ড ওটা তো শরীরের একটা অংশ মানে ইউটেরাসের একটা অংশ ওর উপরে যখন চাপ পড়বে ইউটেরাসের কন্ট্রাকশনের জন্য তখনও ব্যথা হতে পারে তাহলে এই পলিপটার ওপরে চাপ পড়ার জন্য ব্যথা হতে পারে 1 2 পলিপটা সার্ভিক্সে থাকার জন্য যে ব্লিডিং আটকে যাচ্ছে তার জন্য ব্যথা হতে পারে এই হলো পলিপের জন্য ব্যথা এবং ফাইনাল পিআইডি পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ এর জন্য ব্যথা হতে পারে হোয়াট ইজ পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ হলো এক ধরনের ইনফ্লেমেশন বা এক ধরনের ইনফেকশন ইনফেকশনের জন্য আবার ইনফ্লেমেশন হয় তো ইনফেকশন কি মানে যৌন সঙ্গমের মাধ্যমে স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে যদি কোনো ব্যাকটেরিয়া কোন কোন ব্যাকটেরিয়াতে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয় বলতে পারবি একটা নাম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলোতে হয় যে কোনো একটা গোনোরিয়া ধরো নিসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ যদি হয় তাহলে গনোরিয়া রোগ হয় আর সেক্ষেত্রে কি হয় গনোরিয়া রোগ
যৌন সংক্রমণের মাধ্যমে ছড়ায়। তো ধরো হাজব্যান্ডের মধ্যে আছে, হাজব্যান্ডের মধ্যে যদি গোনোরিয়া এর ব্যাকটেরিয়া থাকে, তাহলে ওটা স্ত্রীর সাথে মেলামেশা করার ফলে কি হয়ে যাবে, স্ত্রীর শরীরে চলে আসবে। যখনই চলে আসবে তখন এই গোনোরিয়া কি করবে, এই ভেতর ইউটেরাসের ভেতরে এন্ডোমেট্রিয়ামটাকে ইনফেকশন করে ফেলবে, এন্ডোমেট্রিয়ামটা ইনফেকশন হয়ে যাবে। আচ্ছা, এই ভেতরে ফেলোপিয়ান টিউবে চলে যাবে, ফেলোপিয়ান টিউবকে ইনফ্লেম করে ফেলবে। ইভেন কি কখনো কখনো ওভারি পর্যন্ত এক্সটেনশন হতে পারে। তাহলে ভেতরে ফেলোপিয়ান টিউবগুলো যদি ইনফেকশন হয়, ইউটেরাসের ভেতরে এন্ডোমেট্রিয়ামটা যদি ইনফেকশন হয়, যেখানে ইনফেকশন আমরা কি জানি, যেখানে আমাদের ঘা হয় সেই জায়গাটা ব্যথা হয় না, সেই জায়গাটা ইনফ্লেমড হয়ে যায় না, লাল হয়ে যায় না, তো তেমনি ভেতরে যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশনের জন্য ভেতরটা কি হয়ে যাবে, ভেতরটা লাল হয়ে থাকবে, মানে বেদনাদায়ক হয়ে থাকবে অলরেডি, তাই কি না? এখন তার উপরে যদি আবার মেনস্ট্রুয়েশন হয়, তাহলে তো ওটা সংকোচন ঘটবে। তাহলে আমার ভেতরে এমনিতেই ব্যথা আছে, একটু মৃদু মৃদু ব্যথা এমনিতে আছে, তারপরে যখন সংকোচন হবে তখন ওটাকে বেশি ব্যথা মনে হবে ওটাকে। এই জন্য পিআইডির জন্য ব্যথা হয়, মানে পেলভিক ইনফ্লেমেটরি ডিসঅর্ডার ব্যথা হয়। তো এই গেল সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কারণ সমূহ। ওকে, বেশ, এবার আমরা পড়ব উপসর্গ সমূহ। সেকেন্ডারি ডিসমেনোরিয়া বা প্রাইমারি ডিসমেনোরিয়া যে কোনো হোক না কেন, ডিসমেনোরিয়ার উপসর্গ কি কি, লক্ষণ কি কি? ডিসমেনোরিয়ার হলে তল পেটে তীব্র ব্যথা হবে। তল পেটে তীব্র ব্যথা হলে আমরা বুঝবো কি এটা ডিসমেনোরিয়া হচ্ছে। ওকে, তল পেটে তীব্র ব্যথা হবে। নাম্বার 2, বমি ভাব থাকবে। ডিসমেনোরিয়া হলে বমি ভাব থাকবে। মাথা ঘোরা থাকবে, ডায়রিয়া হতে পারে সাথে, ডায়রিয়া রেয়ারলি হয় কিন্তু হতে পারে। ডায়রিয়া ভেবে আমরা ডায়রিয়া সাথে পেট ব্যথা, তাহলে আমাদেরকে এই জায়গাটাই হচ্ছে ডিফারেন্স হতে হবে। একটা সাধারণ কম যারা বোঝে মেডিকেল সায়েন্স, তারা সব ডায়রিয়াকেই কিন্তু ওই অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করার চেষ্টা করবে, কিন্তু আমরা ডিফারেন্ট। আমরা আজকে কি শিখলাম, যে ডিসমেনোরিয়া যদি হয়, মানে মাসিকের ব্যথার জন্য ডায়রিয়া হতে পারে, এটা আমরা আজকে শিখলাম, রাইট? তাহলে ডায়রিয়া হলে সবসময় যে অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক হবে সবটা না, আইডেন্টিফাই করতে জানতে হবে। ডায়রিয়ার সাথে মাথা ঘোরা, বমি ভাব, তীব্র পেটের ব্যথা, এর সাথে পিঠে ও উরুতেও ব্যথা থাকবে। মানে এই ব্যথাটা না কি করবে, রেফার হয়ে যায়, রেফার পেইন বলে এটাকে। ইউট্রাসের ভেতরটা, জরায়ুর ভেতরটা যখন ব্যথা হয়, ওর আশপাশের অঞ্চলগুলোতে তখন ওই ব্যথাটা ছড়িয়ে পড়বে, থাইগুলোতে ব্যথা মনে হবে এবং পিঠেও ব্যথা সেটা রেফার হবে। এগুলো সিমটম যদি থাকে তাহলে আমরা ধরে নেব কি যে এটা ডিসমেনোরিয়া হচ্ছে। এবং এখানে আমরা পার্থক্য করবো কোথায়, হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, এগুলো সিমটম, ডায়রিয়ার সাথে এগুলো সিমটম আছে, তাহলে আমাকে পার্থক্য করবে। ডায়রিয়া আমাকে তো তখন প্রথমে মনে হবে যে আমি ডায়রিয়া ট্রিটমেন্ট করি, কারণ ডায়রিয়া যেহেতু আছে আমি অ্যান্টিবায়োটিক দিই, স্যালাইন দিই, এটা সেটা দিই, দিয়ে ডায়রিয়া ট্রিটমেন্ট করে ঠিক করার চেষ্টা করুন। আসল কারণ তো অন্য, আসল কারণ তো মাসিকের জন্য হচ্ছে এটা। তো আমি এটা কিভাবে পার্থক্য করতে পারবো? পার্থক্য করার নিয়ম হচ্ছে যে আমাকে ওই পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে, যে আপনার কি এটা প্রত্যেক মাসে মাসে হয় এরকম ব্যথা? ও বলবে হ্যাঁ, বাস। কারণ ডায়রিয়া তো প্রত্যেক মাসে মাসে ওই সময় হবে না, এমনি সাধারণ ডায়রিয়া হলে যদি প্রত্যেক মাসে মাসে এই সিমটম গুলো থাকে, তাহলে বুঝে নিতে হবে যেটা হ্যাঁ এটা মাসিকের জন্য হয়েছে। আর যদি হঠাৎ করে একবার হয়, তাহলে আমরা বুঝতে হবে এটা ডায়রিয়ার জন্য বাকিগুলো হচ্ছে। ওকে, বেশ। এবার আমরা আসবো নির্ণয়ের ধাপ, মানে কি করে এই রোগ নির্ণয় করব, ডায়াগনোসিস কিভাবে করবো। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোগের ইতিহাস, মেনস্ট্রুয়াল হিস্ট্রি। এই হিস্ট্রি নেওয়াটাই হচ্ছে, মানে পেশেন্টকে জিজ্ঞেস করাটাই হচ্ছে হিস্ট্রি নেওয়া বলা হয় মেডিকেল টার্মে। পেশেন্টকে জিজ্ঞেস করে তার সম্বন্ধে জানা এ বলা হয় হিস্ট্রি নেওয়া। তো মেডিকেল রোগের ইতিহাস মানে রোগের হিস্ট্রিটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তার মাসিক কিরকম হয়, প্রত্যেক মাসে মাসে কতদিন পরে হয়, মাসিক হলে কি ঘটনা ঘটে, কতটুকু ব্লিডিং যায়, কতগুলো প্যাড লাগে, এই সময় হিস্ট্রি নেওয়া হচ্ছে মেনস্ট্রুয়াল হলে হিস্ট্রি নেওয়া। ওকে, এছাড়া শারীরিক পরীক্ষা, আমরা পেটে হাত দিয়ে দেখবো, এটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলে আমাদের আরেকটা টপিক আছে, যেখানে আমরা পড়াবো যে এই ডিসমেনোরিয়া হলে সেই পেশেন্টকে কিভাবে দেখতে হয়। সেখানে একটা পেশেন্ট লাগবে, পেশেন্টের আমরা কোন জায়গায় হাত দিয়ে দেখবো, হাত দিয়ে সেখানে কি ফাইন্ডিংস পাবো, সেটা আমরা ওই ক্লাসে পড়বো। আপাতত তোমরা মনে রাখো যে আমরা পেটে হাত দিয়ে পরীক্ষা করে দেখতে হবে আমাদেরকে। ওকে, এবার আমরা পড়ছি আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে, এবং প্রয়োজনে লেপারোস্কোপিও করে দেখতে হতে পারে। তো যদি অতিরিক্ত মাত্রায় যদি পেইন হয়, তো ডিসমেনোরিয়া হলে তো কোনো ব্যাপার না, ডিসমেনোরিয়া আমরা ঠিক করতে পারবোই, কিন্তু ডিসমেনোরিয়ার যে কারণগুলো আমরা দেখলাম,
এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, পিআইডি, তারপরে পলিপ বা কোনো সোয়েলিং, ওকে। তো সেগুলো কোনটা হচ্ছে, মানে এগুলোর কোনটার জন্য ডিসমেনোরিয়া হচ্ছে, নাকি কোনো কারণই নেই? যদি কোনো কারণ না থাকে তাহলে কি প্রাইমারি ডিসমেনোরিয়া, আর যদি কোনো একটা কারণ খুঁজে পাই তাহলে কি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তো কোন কারণের জন্য এক্স্যাক্টলি ডিসমেনোরিয়া হচ্ছে সেই অ্যাকর্ডিংলি তো ট্রিটমেন্ট হবে। এন্ডোমেট্রিওসিস হলে তার ট্রিটমেন্ট আলাদা, আমরা এন্ডোমেট্রিওসিসের উপর আলাদা ক্লাস করব। এডিনোমায়োসিস হলে তার ট্রিটমেন্ট আলাদা, সেটা আমরা উপর আমরা আলাদা ক্লাস করব। পিআইডি হলে সেখানে আমরা আলাদা ট্রিটমেন্ট নেব। তো সেগুলো আমরা আলাদাভাবে, ওই জন্য আমাদের মানে অ্যাকচুয়াল ডায়াগনোসিসে পৌঁছতে গেলে একটা ইউএসজি কিন্তু করাতে হবে। যদি কারোর রিপিটেডলি প্রত্যেক মাসে মাসে এরকম ঘটনা ঘটে তাহলে আমরা একটা ইউএসজি করাতে হবে কারেক্ট ডায়াগনোসিসের জন্য। বা অনেক সময় ইউএসজিতে আমরা ডায়াগনোস করতে নাও করতে পারি, তখন আমাদেরকে লেপারোস্কোপি করে দেখতে হবে, রাইট? ওকে, এবারে আমরা আসছি চিকিৎসাতে। আমাদের এই রোগের চিকিৎসা কি? ডিসমেনোরিয়া হলে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কি? ডিসমেনোরিয়া হলে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে NSAID ড্রাগ, ওকে। মানে আইবুপ্রোফেন বা মেফিনামিক অ্যাসিড এই জাতীয় ঔষধগুলো দিলে ডিসমেনোরিয়া কমে যায়। আমার যেটা ড্রাগ অফ চয়েস, আমি যে ড্রাগটা ডিসমেনোরিয়াতে দিই, ডিসমেনোরিয়াতে খুবই কার্যকর, সেটা হচ্ছে ট্যাবলেট স্পাজমোনর্ম। সেখানে কিন্তু এই আইবুপ্রোফেন বা মেফিনামিক অ্যাসিড থাকে না। স্পাজমোনর্ম MF বলে একটা পাওয়া যায়, সেটাতে মেফিনামিক অ্যাসিডটা থাকে। স্পাজমোনর্মের কম্পোজিশন হচ্ছে ক্যামাইলোফিন। এই ক্যামাইলোফিন খুব সুন্দর একটা অ্যান্টি স্পাজমোডিক, যেটা এই ডিসমেনোরিয়ার কাজে ব্যবহার হয়, ওকে। ট্যাবলেট স্পাজমোনর্ম MF বা M, ব্র্যান্ড নেম দেখে নিয়ে, ওকে। এছাড়া এটা তো ব্যথার ওষুধ হলো, এছাড়া আর কি দেবো? এছাড়া আমরা দিতে পারি অ্যান্টিস্পাজমোডিক, আমি যেটা নাম বলেছি স্পাজমোনর্ম, NSAID এবং অ্যান্টিস্পাজমোডিক, এই দু ধরনের ওষুধ। এইটা অ্যান্টিস্পাজমোডিকটা কি করে? সংকোচনটা কমায়। সংকোচন যে বেশি মাত্রায় যদি হয়, সংকোচন ভাবটা কমাবে। আর NSAIDটা ব্যথাটা কমাবে। তাহলে দুটোই কাজ একসাথে কাজ করলে কি মোট ব্যথাটা বেশি কমবে। এখানে কি দুটো জিনিস আছে স্পাজমোনর্মের মধ্যে। স্পাজমোনর্মের মধ্যে রয়েছে কেমাইলোফিন, যেটা এই সংকোচনটা কমাবে, আর মেফিনামিক অ্যাসিড, যেটা এইটা মেফিনামিক অ্যাসিড ব্যথাটা কমাবে। ফলস্বরূপ মোট ব্যথাটা বেশি কমবে, ওকে। বেশ, এবার আমরা পড়বো লাইফস্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে ডিসমেনোরিয়া পেশেন্টের। লাইফস্টাইল যেমন হালকা ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে ওই যে পেলভিক ইনফ্লেমেশন গুলো থাকে সেগুলো ছেড়ে যায়, পেলভিক মাসেল গুলো একটু রিল্যাক্স থাকে। ব্যায়াম করলে তাহলে কি হয়? হালকা ব্যায়াম করলে ডিসমেনোরিয়া হওয়ার চান্সটা কম হয়, ঠিক আছে। আচ্ছা, গরম সেঁক দিতে হবে যদি ব্যথা হয়। তাহলে এটা ব্যথা কিসের জন্য হচ্ছে? ব্যথা তো হচ্ছে বেশি সংকোচনের জন্য। হালকা গরম সেঁক দিলে কি হবে? ওই সংকোচনটা মাত্রাটা কমবে। গরম পেলে যে কোনো পেশি কম সংকোচন হয়, শীত পেলে বেশি সংকোচন হয়, ঠিক আছে। তার গরম হালকা সেঁক দিলে কমে যাবে। এবং মেডিটেশন করলে বা পূজা অর্চনা করলে বা নামাজ পড়লে সেক্ষেত্রেও কিন্তু ডিসমেনোরিয়া কমে যায়, রাইট? এবার আমরা আসছি হরমোনাল চিকিৎসাতে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বুঝলাম ব্যথার ওষুধ দিলাম, কিন্তু ব্যথার ওষুধ একবার কমাবে, একটা সাইকেলের জন্য কমাবে, কিন্তু পরের সাইকেল তো আবার ব্যথা হবে, তাহলে তো ডাক্তারের নাম খারাপ হয়ে যাবে। তাহলে এক্স্যাক্টলি ওইটাকে আরো বেটার রিলিফ দেওয়ার জন্য আমরা কি ট্রিটমেন্ট দেবো? সেটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের মধ্যে থাকে স্ট্রোজেন এবং প্রজেস্টেরন, যদি দুটোই একসাথে থাকে তখন সেটাকে বলা হয় কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, COCP, রাইট? তো এই COCP দিয়ে কিন্তু বেস্ট ট্রিটমেন্ট হয়। COCP যদি দেওয়া যায় তাহলে এই ইউট্রাসের যে অতিরিক্ত সংকোচন, সেই অতিরিক্ত সংকোচনটাকে বাধাপ্রাপ্ত হয়, এক নাম্বার। দুই নাম্বার, ভেতরের এন্ডোমেট্রিয়ামটা যদি, মানে আমরা বাইরে থেকে যে কৃত্রিমভাবে যদি স্ট্রোজেন প্রজেস্টেরন দিই, তাহলে কি হবে? ভেতরে এন্ডোমেট্রিয়ামটা থিকনেসটা অত বেশি বাড়বে না। ফলস্বরূপ থিকনেসটা যদি কম হয়, ওই যে এন্ডোমেট্রিয়াম থেকে তো প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছিল, প্রোস্টাগ্ল্যান্ডিন যত বেশি হবে তত বেশি ব্যথাটা হবে। এখন যদি আমি বাইরে থেকে কৃত্রিম স্ট্রোজেন প্রজেস্টেরন দেই, তাহলে কি হবে? স্ট্রোজেন প্রজেস্টেরন ওই ভেতরের যে এন্ডোমেট্রিয়ামটা ওটাকে বেশি মোটা হতে দিবে না। ফলস্বরূপ কি হবে? যখন মেনস্ট্রুয়েশনটা হবে তখন বেশি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না, আর প্রোস্টাগ্ল্যান্ডিন কম হলে ব্যথা কম হবে। এই জন্য এটাই টার্গেট আমাদের, COCP দিয়ে পেশেন্ট ঠিক করা। আমি যেটা ওষুধ প্রেফার করি এখানে COCP-র মধ্যে,
সেটা হলো ট্যাবলেট ইন্টিমেসি প্লাস 3। এই ট্যাবলেটটা খুবই 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 সুন্দর কাজ করে। ওকে, ইন্টিমেসি প্লাস 3 এর মধ্যে একদম লেটেস্ট জেনারেশনের স্ট্রোজেন এবং প্রজেস্টেরন রয়েছে। আর এই স্ট্রোজেন এবং প্রজেস্টেরনের দেওয়ার নিয়ম হচ্ছে ওডি একটা করে দিনে, এইচএস রাতে শোবার সময়, ইনটু ডে 1 থেকে ডে 21। মানে যেদিন থেকে মেনস্ট্রুয়েশন শুরু হবে সেই দিন থেকে একটা ট্যাবলেট শুরু করবে, প্রত্যেক দিন একটা করে ট্যাবলেট খাবে, 21 দিন পর্যন্ত চলবে। 21টা ট্যাবলেট 21 দিন খেলে তারপরে 7 দিন গ্যাপ দিতে হবে, 7 ডেজ গ্যাপ দিয়ে আবার নতুন স্ট্রিপ শুরু করবে। মানে এটা একটা স্ট্রিপ আকারে পাওয়া যায়, 21টা ট্যাবলেটের একটা পাতা হয়, স্ট্রিপ হয়। ওই 21 দিন পর পর খাওয়ার পরে 7 দিন গ্যাপ দেবে, 7 ডেজ গ্যাপ দেবে, তারপরে আবার ডে 1 থেকে ডে 21, আবার 7 ডেজ গ্যাপ দিয়ে আবার ডে 1 থেকে ডে 21। এবার 3টা সাইকেল কমপ্লিট করলে পেশেন্ট অনেক রিলিফ পেয়ে যায়, রাইট? তাহলে ডিসমেনোরিয়ার কিন্তু মেইন যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এছাড়াও আমরা হরমোনাল আইইউডি দিতে পারি বা প্রজেস্টেরন থেরাপিও দিতে পারি, এগুলো সব লেস কমনলি চলে। ওকে, এবার আমরা আসছি, যদি এটা প্রাইমারি ডিসমেনোরিয়া হয় এই ট্রিটমেন্টটা খুব ভালো কাজ করবে, কিন্তু যদি সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়, আরেকটা জিনিস, প্রাইমারি ডিসমেনোরিয়া সাধারণত আনম্যারিড মেয়েদের মধ্যে বেশি পাওয়া যাবে। তো আমাদের একটা আনম্যারিড মেয়ে আসবে যার বয়স 17 বছর, কিন্তু খুব পেইনফুল মেনস্ট্রুয়েশন হয়। এবারে তাকে যদি আমি ওই কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দিই, তাহলে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মানে কি? মানে গর্ভনিরোধক বড়ি। তাহলে একটা আমি আনম্যারিড মেয়েকে যখন গর্ভনিরোধক বড়ি দিতে যাব, তখন তার ফ্যামিলি এবং সে নিজেই কিন্তু অপোজ করবে, বিরোধিতা করবে, নিতে খেতে চাইবে না, যে আমি তো বিয়ে করিনি, আমার তো হাজবেন্ড, আমি কেন ওগুলো বড়ি খেতে যাব, গর্ভনিরোধক বড়ি। সেক্ষেত্রে কিন্তু তাকে কাউন্সিলিং করে বোঝাতে হবে যে তোমাকে এটা দেওয়া হচ্ছে গর্ভনিরোধ করার জন্য নয়, দেওয়া হচ্ছে তোমার ট্রিটমেন্টের জন্য। এটা তোমার ট্রিটমেন্ট, দিস ইজ নট ফর কন্ট্রাসেপশন অনলি। কন্ট্রাসেপশন তো হবেই, কিন্তু কন্ট্রাসেপশনের উদ্দেশ্য তো আমরা দিচ্ছি না, ট্রিটমেন্টের জন্য দিচ্ছি। সেই জন্য এটাকে বুঝিয়ে আগে থেকেই বলতে হবে ওষুধ দেওয়ার আগে, রাইট? ওকে, এরপর আমরা পড়বো সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কি চিকিৎসা। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার বেলাতে ওর কারণটা তো ভিন্ন। তাহলে এন্ডোমেট্রিওসিস যদি হয়, যদি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কারণ এন্ডোমেট্রিওসিস হয়, সেক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দেবো সেটা ডিটেইল আমরা একটা আলাদা ক্লাসে আলোচনা করব। আপাতত এখানে সংক্ষিপ্ত হয় বলছি, এটা হরমোনাল থেরাপি দিয়েও হতে পারে। স্ট্রো প্লাস বলে একটা খুব ভালো ঔষধ পাওয়া যায়, স্ট্রো প্লাস ট্যাবলেট, স্ট্রো প্লাস খুব ভালো ওষুধ পাওয়া যায়। এটা লাগাতার 3 মাস খাওয়াতে হবে, মানে এখানে কোনো 7 ডেজ গ্যাপ বলে কিছু নেই। একটা মেনস্ট্রুয়াল সাইকেল থেকে শুরু করতে হবে, শুরু করে লাগাতার 3 মাস দিতে হবে, কোনো গ্যাপ নেই। 3 মাস যদি কেউ লাগাতার খায়, এন্ডোমেট্রিওসিস অনেকটা কমে যাবে, ফলে ডিসমেনোরিয়াও কমে যাবে। ওকে, বেশ। এছাড়াও এন্ডোমেট্রিওসিস যদি এই হরমোনাল থেরাপিতে যদি রেসপন্স না করে, তাহলে কিন্তু তার সার্জিক্যাল প্রসিডিউর আছে, সার্জিক্যাল তাকে রিমুভ করতে হবে এন্ডোমেট্রিওসিস, তাহলে আরাম পাবে পেশেন্ট। ওকে, এই গেল এন্ডোমেট্রিওসিস হলে তার ট্রিটমেন্ট। যদি ফাইব্রয়েড হয় তাহলে কি করব? ফাইব্রয়েডের কোনো অ্যাকচুয়াল ফাইব্রয়েডের তেমন কোনো ডেফিনিটিভ মেডিকেল ট্রিটমেন্ট নেই, তবে ইলাটা বলে একটা ড্রাগস আছে, ইলাটা খুব কস্টলি কিন্তু কার্যকরীও। এই ইলাটা দিয়ে কিন্তু ছোট সাইজের ফাইব্রয়েড গুলোকে আমরা ওমিট করতে পারি। ছোট সাইজের ফাইব্রয়েড গুলো ইলাটা খাওয়ালে পেশেন্ট কিন্তু ঠিক হয়ে যেতে পারে। তবে যদি ইলাটা দিয়েও না হয়, যদি ইলাটা দিয়েও ফাইব্রয়েড না হয়, যদি বা ফাইব্রয়েড আগে থেকে খুব বড় হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মায়োমেক্টমি করতেই হবে বা হিস্টেরেক্টমি করতেই হবে। হিস্টেরেক্টমি মানে পুরো ইউট্রাসটা কেটে বাদ, সেটা মানে যাদের ফ্যামিলি কমপ্লিট, বিবাহিত মহিলাদের জন্য, বয়স্ক মহিলাদের জন্য, মোস্টলি 40 বছরের বেশি মহিলাদের জন্য। সেটা যদি 40 বছরের বেশি মহিলা ফাইব্রয়েড আছে, তার সাথে ওই যে মেনস্ট্রুয়াল ব্লিডিং মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন, তাহলে তাকে আমরা কি করব? হিস্টেরেক্টমি করে পুরো ইউট্রাস কেটেই বাদ দিয়ে দেবো। আর মায়োমেক্টমি কার জন্য করব? যাদের এখনো চাইল্ড মানে বাচ্চা জন্ম দেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে তাকে পুরো জরায়ু কেটে বাদ দিলে তো হবে না বাচ্চা, তাহলে জরায়ুর ওই অংশটা কেটে বাদ দিতে হবে যেখানে ফাইব্রয়েডটা রয়েছে।
সেই সেই মানে সার্জারিটাকে বলা হয় মায়োমেক্টমি। সো মায়োমেক্টমি করলে কিন্তু ফাইব্রয়েড কেটে বাদ দেওয়া যেতে পারে, সেখানে কিন্তু সলিউশন হয়ে যাবে। তো এই দুটো হচ্ছে সার্জিক্যাল সলিউশন, আর মেডিকেল সলিউশন হচ্ছে ইলাটা ব্যবহার করা। ওকে, এবার হচ্ছে পিআইডি। যদি পিআইডি থাকে অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। পিআইডি যদি থাকে তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে আমরা কিন্তু পিআইডি ঠিক করতে পারবো। সবচেয়ে ভালো যেটা অ্যান্টিবায়োটিক থেরাপি পিআইডিতে কাজ করে সেটা হচ্ছে ক্যাপসুল ডক্সড এসএল, মানে ডক্সিসাইক্লিন থাকবে। ওকে, ক্যাপসুল ডক্সড এসএল 100 mg বিডিপিসি আপ টু 7 days, 5 days to 7 days দিলেই হবে। আপ টু 7 days, নট মোর দেন 7 days, 7 দিন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি কি বলেছিলাম যে পিআইডি একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে স্বামী থেকে স্ত্রীর মধ্যে ছড়ায়, স্ত্রী থেকে স্বামীর মধ্যে ছড়ায়। তো যখন আমরা কাউকে ট্রিটমেন্ট দেব তখন ওই কাপলকে দিতে হবে, মানে স্বামী স্ত্রী দুজনকেই দিতে হবে। এখানে কিন্তু স্ত্রী এফেক্টেড। পিআইডি বা কার পেটে ব্যথা? স্ত্রীর পেটে ব্যথা, কিন্তু স্ত্রীকে ঠিক করতে গেলে স্বামীকেও ট্রিটমেন্ট দিতে হবে। সেটা বুঝিয়ে, স্বামী এবং স্ত্রী দুজনকে বুঝিয়ে বলতে হবে যে আপনাদের এটা রক্ত যৌন সঙ্গের মাধ্যমে ছড়ায়, যে আপনাদের একজনকে ট্রিটমেন্ট করি তাহলে ঠিক হবে না, দুজনকে একসাথে একই ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, একই সময় ডিউরেশন দিতে হবে, তাহলে এই রোগ ঠিক হবে। এবং ওই সময়টা, যে সময়টা তারা এই ট্রিটমেন্ট নেবে, অবশ্যই সেই সময়টা যেন কোনো নিরোধ ব্যবহার করে। ওকে।